আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের আইটেমের যেটা শুরুর টপিক সেটা হলো গিয়ে প্লেটিলেট নিয়ে। আচ্ছা, প্লেটিলেট নিয়ে আমাদের কি বলা হচ্ছে, আমাদের প্রথমে যে জিনিসটা লাগে জানার যে প্লেটিলেটের নর্মাল কাউন্টটা কত। তো আমরা সবাই জানি যে প্লেটিলেটের নর্মাল কাউন্ট ইউজুয়ালি 1.5 লাখ থেকে 4 লাখ অথবা 1.5 লাখ থেকে 4.5 লাখ, যেটাই বলি আমরা সেটাই বলা যায়। আমরা ইউজুয়ালি 1.5 লাখ থেকে 4 লাখই বলি। আচ্ছা, এরপর আছে আমাদের প্লেটিলেটের মরফোলজি। প্লেটিলেটের মরফোলজি মানে এদের দেখতে কেমন, এর মধ্যে দুইটা হতে পারে, একটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, একটা কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা দেখতে পারি যে ওর সাইজ কতটুকু, 2 to 4 ডায়ামিটার। মেইন আমাদের এখান থেকে যে ইম্পর্টেন্ট যেটা, প্লেটিলেটের মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, জাস্ট লাইক আরবিসি আমাদের প্লেটিলেটের মধ্যেও কোনো নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, আর এদের লাইফ স্প্যান হয় 8 থেকে 12 দিন। আর হলো গিয়ে এদের আমরা যদি সাইটোপ্লাজমটা দেখি লাইট মাইক্রোস্কোপে, একটা পেরিফেরিতে একটা লাইট ব্লু ট্রান্সপারেন্ট জোন দেখা যায়, আর সেন্ট্রাল জোনে একটা পার্পল কিছু গ্র্যানিউলস দেখা যায়। ওকে, এবার যদি আমরা কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা দেখি, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স মানে হলো গিয়ে সাবস্টেন্স রিলিজ ফ্রম প্লেটিলেট। প্লেটিলেট থেকে কিছু সাবস্টেন্স তারা রিলিজ করে, সেগুলো হলো কি তাদের কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে। তো কী কী জিনিস এখানে রিলিজ করে, থ্রোম্বোক্সিন A2, হিস্টামিন, সেরোটোনিন, দেন এডিপি, ক্লোটিং ফ্যাক্টর, আরও কিছু জিনিস আছে যেমন প্লেটিলেট ডিয়ার গ্রোথ ফ্যাক্টর, প্লেটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এগুলো আর কি প্লেটিলেট থেকে রিলিজ হয়। এবার আসি আমরা দেখতে পারি যে আমাদের ফাংশনস কী, প্লেটিলেটের কাজ কী মেইনলি। আমরা জানি সবাই যে প্লেটিলেটের মেইন কাজ হলো গিয়ে হেমোস্ট্যাসিসে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। হেমোস্ট্যাসিস জিনিসটা কি, হেমোস্ট্যাসিস মানে হলো গিয়ে কোনো একটা ব্লাড ভেসেলস রাপচার হলে সেখান থেকে যে ব্লাড বের হয় সেটাকে অফ করার জন্য যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা হেমোস্ট্যাসিস বলে থাকি। আমাদের পরবর্তীতে এটা ডিটেলস আছে আরও। আচ্ছা, এছাড়া কী করে, হেল্পস ইন দ্য কোয়াগুলেশন অফ দ্য ব্লাড। কোয়াগুলেশন বলতে আমরা কী বুঝি, রক্ত জমাটবদ্ধে সহায়তা করে। এছাড়া এই দুটাই মেইন কাজ। এছাড়াও এদের আরও কিছু কাজ আছে, ভাইভাতে আমাদের এই প্রথম দুইটা বলতেই হবে। এছাড়া কী কী আছে, এরা ফ্যাগোসাইটোসিস অফ কার্বন পার্টিকেলস মানে ভাইরাল পার্টিকেলস, ফ্যাগোসাইটোসিস এদের মেইন কাজ না হলেও এরা ফ্যাগোসাইটোসিসে হেল্প করে থাকে। এছাড়া আছে হলো গিয়ে স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট অফ 5-HT অ্যান্ড হিস্টামিন। এই 5-HT জিনিসটা হলো গিয়ে সেরোটোনিন। সো সেরোটোনিন আর হিস্টামিন স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টে এরা হেল্প করে থাকে। এছাড়া আরও কিছু 2-3টা পয়েন্ট আছে, এটা আপনারা দেখে নেবেন। আর এরপর থাকে হলো গিয়ে আমরা চলে যাই নেক্সট টপিকে আমাদের, যেটা আমাদের ইম্পর্টেন্ট, দ্যাট ইজ থ্রোম্বোসাইটোপেনিয়া। থ্রোম্বোসাইটোপেনিয়া কী জিনিস, যখন আমাদের প্লেটিলেট কাউন্ট, নর্মালি আমরা জানি প্লেটিলেট কাউন্ট 1.5 লাখ থেকে 4 লাখ হয়ে থাকে। যদি প্লেটিলেট কাউন্ট 1.5 লাখ থেকে 1.5 লাখের নিচে চলে যায়, অর্থাৎ নর্মাল কাউন্টের থেকে যদি নিচে চলে যায়, তখন সেটাকে আমরা বলে থাকি থ্রোম্বোসাইটোপেনিয়া, রিডাকশন অফ দ্য প্লেটিলেট কাউন্ট। সো এটার কিছু কারণ থাকতে পারে। তো এই প্লেটিলেট কাউন্টটা রিডাকশন হয়ে যাওয়ার কী কী কারণ থাকতে পারে, সো কারণের মধ্যে আমরা দেখতে পারি আইটিপি, দ্যাট মিনস ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা বলে এটাকে। কিছু ড্রাগস অ্যান্ড কেমিক্যালস থাকে, যেমন সাইটোটক্সিক ড্রাগস, ক্লোরামফেনিকল, কুইনিন, এইসব ড্রাগস থাকলে থ্রোম্বোসাইটোপেনিয়া অর্থাৎ প্লেটলেট কাউন্ট কমে যেতে পারে। লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, বোন ম্যারো ইনফিল্ট্রেশন জন্য হতে পারে। এছাড়া একটা কজ আছে ডিআইসি। ডিআইসি মানে হলো গিয়ে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। এই ডিআইসির কারণেও থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে। এছাড়া লিভার ডিজিজ, ডেঙ্গু ফিভার সহ আরও কিছু কারণ আছে। এবার আমরা আসি আমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকে, যেটা হলো গিয়ে থ্রোম্বোসাইটোপেনিয়া। থ্রোম্বোসাইটোপেনিয়াটা যদি আমরা দেখি, থ্রোম্বোসাইটোপেনিয়া না, হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস মানে কি, স্পন্টেনাস অ্যারেস্ট অফ ব্লিডিং আন্ডার ফিজিওলজিক্যাল প্রসেস হোয়েন মাইনর ব্লাড ভেসেলস আর রাপচার্ড। যখন আমাদের ছোটো বা মাইনর ব্লাড ভেসেলসগুলো রাপচার হয়, তখন সেখান থেকে যাতে এক্সেসিভ ব্লিডিং না হয়, এর জন্য যে প্রক্রিয়াটা বা প্রসেসটা আছে সেটাকে আমরা বলে থাকি হেমোস্ট্যাসিস। এখন হেমোস্ট্যাসিসের মেকানিজম হলো গিয়ে 4টা মেকানিজম আছে, 4টা ধাপে প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। সো প্রথমেই আছে ভাস্কুলার কনস্ট্রিকশন, মানে ভেসেলের কনস্ট্রিকশন হয়। দেন ফর্মেশন অফ দ্য প্লেটিলেট প্লাগ, অনেকগুলো প্লেটিলেট এসে এক জায়গায় জমা হয়, একটা প্লাগের মতো গঠন করে। দেন ফর্মেশন অফ ব্লাড ক্লট, অ্যাজ এ রেজাল্ট অফ ব্লাড কোয়াগুলেশন ব্লাডের ক্লট ফর্ম হয়। অ্যান্ড দেন কিছু ফাইব্রাস টিস্যুর গ্রোথ হয়, এবং ক্লটটা যখন আর দরকার হয় না, তখন ডিজলুয়েশন অফ দ্য ক্লথ হয়ে যায়। এরপর যদি আমরা দেখি যে এইগুলার একটু ডিটেলসে যদি আমরা যেতে চাই, একটু রিটেনে কোশ্চেনে আসে, সো আমাদের ডিটেলস একটু জানতে হবে। যে প্রথমে আছে ভাস্কুলার কনস্ট্রিকশন, মানে ব্লাড ভেসেল যখন ইমিডিয়েটলি রাপচার হয়, তখন প্রাথমিকভাবে যে ব্যাপারটা হয় সেটা হলো গিয়ে ভাস্কুলার কনস্ট্রিকশন, অর্থাৎ ভেসেলের যে স্মুথ মাসল থাকে সেগুলো কন্ট্রাক্ট করতে চায়। কন্ট্রাক্ট করে যে ব্লাড বের হয়ে যাওয়ার কথা সেটাকে আটকানোর জন্য
এই ভেসোকনস্ট্রিকশনটা হয়ে থাকে। সো এইটার এখানে কিছু ব্যাপার ঘটে। কিভাবে হয়? তিনটা ব্যাপারে। লোকাল মায়োজেনিক স্প্যাজম, অর্থাৎ লোকাল যে মাসেলগুলো আছে সেগুলোর স্প্যাজমের কারণে, লোকাল অটাকয়েড ফ্যাক্টর লাইক ট্রমাটাইজ টিস্যু, ভাস্কুলার এন্ডোথেলিয়াম, ব্লাড প্লেটিলেট এগুলোর কারণে, এবং নার্ভাস রিফ্লেক্সের কারণেও এই ভেসোকনস্ট্রিকশনটা হয়ে থাকে। এরপর সেকেন্ড ধাপে যেটা হয়, ফর্মেশন অফ দ্য প্লেটিলেট প্লাগ। প্লেটিলেট প্লাগ ফর্মেশন মানে হলো গিয়ে প্লেটিলেটগুলো একসাথে এসে জমা হওয়া। এটা তিনটা ধাপে হয়ে থাকে। এটা প্লেটিলেট অ্যাডিশন, দ্যাট মিনস প্লেটিলেট এসে জমা হওয়া। প্লেটিলেট অ্যাক্টিভেশন, জমা হওয়ার পর এটা কিছু মরফোলজিক্যাল চেঞ্জের মধ্যে দিয়ে যায় এবং তো পরে তারা অ্যাক্টিভেটেড হয়। দেন প্লেটিলেট অ্যাগ্রিগেশন, একসাথে জড়ো হয়। এটা ডিটেলস আমরা পরে পড়বো। দেন আমাদের আছে হলো গিয়ে ব্লাড কোয়াগুলেশন অফ দ্য রাপচার্ড ভেসেলস। এরপর হলো গিয়ে কোয়াগুলেশন অফ দ্য ব্লাডের ধাপটা আসে। এটা 15 থেকে 20 সেকেন্ড পরে মেইনলি হয়ে থাকে যদি আমাদের ভাস্কুলার ওয়ালে সিভিয়ারলি ড্যামেজ হয়, আর যদি মাইনর ট্রমা হয় তখন 1 থেকে 2 মিনিটের মধ্যে হয়ে থাকে। আচ্ছা, এটা তিনটা মেইনলি প্রথম আমাদের 4টা জিনিস হয়। প্রথমে আমাদের প্রথম বিনকে অ্যাক্টিভেট করার জন্য একটা জিনিস আছে যাকে আমরা বলি প্রথম বিন অ্যাক্টিভেটর। সেই প্রথম বিন অ্যাক্টিভেটরটা ফর্ম হয়, এটা দুইটা পাথওয়ের মাধ্যমে হয়, একটা ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা এক্সট্রিনসিক পাথওয়ে। এরপর কনভার্সন অফ দ্য প্রথম বিন ইন্টু থ্রম্বিন, এই প্রথম বিন অ্যাক্টিভেটরের সাহায্যে প্রথম বিনটা থ্রম্বিনে পরিণত হয়। এরপর এই থ্রম্বিনের হেল্পে ফিব্রিনোজেনটা ফিব্রিনে পরিণত হয় অ্যান্ড আলটিমেটলি একটা ব্লাড ক্লট ফর্ম করে। তো এটাকে যদি একটা ফিগারের মাধ্যমে আমরা দেখি, দেখা যায় এই যে প্রথম বিনের উপর প্রথম বিন অ্যাক্টিভেটর কাজ করে, সাথে ক্যালসিয়াম থাকে অবশ্যই, তারা থ্রম্বিন ফর্ম করে। সেই থ্রম্বিন ফিব্রিনোজেনের উপর ক্রিয়া করে ফিব্রিন মনোমার ফর্ম করে। দেন এটা ক্যালসিয়ামের সাহায্যে ফিব্রিন মনোমার একসাথে ফিব্রিন ফাইবারগুলো জড়ো হয়ে ক্রসলিঙ্ক গঠন করে একটা ফাইবারের, যেটা হলো গিয়ে ব্লাড ক্লটের ক্ষেত্রে হেল্প করে থাকে। দেন আলটিমেটলি লাস্টে ক্লট রিট্রাকশন হয়, ক্লট রিমুভালের জন্য ফিব্রিনোলাইসিস হয়। এই পুরো প্রসেসটা হয়, কারণ আমাদের ক্লট তো সবসময় দরকার হয় না, অবশ্যই রিট্রাক্ট করতে হয়, এর জন্য লাস্টের এটা হয়। আচ্ছা, এখানে আমাদের কিছু ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে এটা হয়, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তাহলে এবার আমরা দেখি যে এই যে হেমোস্ট্যাসিস, এই হেমোস্ট্যাসিস যাচ্ছে হেমোস্ট্যাসিস প্রক্রিয়ার মধ্যে প্লেটিলেট প্লাগের যে ফর্মেশনটা, এই প্লেটিলেট প্লাগের ফর্মেশনটা 3টা ফেজ থাকে। কি কি ফেজ আমরা দেখছি? প্লেটিলেট অ্যাডিশন, এরপর অ্যাক্টিভেশন, দেন অ্যাগ্রিগেশন। অ্যাডিশন জিনিসটা কি? যখন আমাদের এন্ডোথেলিয়াম ইনজুর্ড হয়ে যায় তখন এই প্লেটিলেটগুলো যে আমাদের ভেসেলের যে কোলাজেন ফাইবারগুলো থাকে সেগুলোর সাথে এসে যুক্ত হয়। এর কাজে হেল্প করে একটা ফ্যাক্টর, সেটাকে বলা হয়ে থাকে ভন উইলিব্রিয়ান ফ্যাক্টর। এটা আমাদের এটাকে বলা হয়ে থাকে প্লেটিলেট অ্যাডিশন, অর্থাৎ প্লেটিলেটটা জমা হলো যুক্ত হলো কোলাজেন ফাইবারের সাথে। এরপর শুরু হয় আমাদের প্লেটিলেট অ্যাক্টিভেশন। এই অ্যাডিশনের পর প্লেটিলেটগুলোয় কিছু মরফোলজিক্যাল চেঞ্জ হয়। এই মরফোলজিক্যাল চেঞ্জের মাধ্যমে এই প্লেটিলেটগুলো অ্যাক্টিভেটেড হয় এবং তারা কিছু জিনিস রিলিজ করে, যেমন এডিপি, থ্রোম্বোক্সিন A2, সেরোটোনিন, প্লেটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, থ্রোম্বিন এটসেট্রা। সো এগুলো আমাদের আলটিমেটলি কাজ করে কি? প্লেটিলেট অ্যাগ্রিগেশনে। অ্যাগ্রিগেশন কি? এই যে অ্যাক্টিভেটেড প্লেটিলেটগুলো যেসব গ্র্যানিউলস রিলিজ করলো, এগুলোর কিছু রেস্টিং প্লেটিলেট আছে যেগুলো ইনঅ্যাক্টিভেটেড, সেগুলোর সাথে যে যুক্ত হয় এবং সেগুলোকেও অ্যাক্টিভেট করে দেয়। তো তারপর এই সময় সাইটোসেলিক অর্থাৎ ইন্ট্রাসেলুলার যে প্লেটিলেটের মধ্যে যে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম সেগুলো বেড়ে যায়। সো এই ক্যালসিয়ামগুলো এডিপি, থ্রোম্বোক্সিন, সেরোটোনিন এগুলোর রিলিজের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। সো এগুলো যত রিলিজ হয় এটা তত ইনঅ্যাক্টিভেটেড প্লেটিলেটগুলোকে আরও বেশি অ্যাক্টিভেট করে ফেলে। আচ্ছা, এর ফলে আমাদের অ্যাক্টিভেট করার ফলে আমাদের গ্লাইকোপ্রোটিন 2A3 আর গ্লাইকোপ্রোটিন 2,3A রিসেপ্টরগুলো আরও অ্যাক্টিভেটেড হয়। দেন এই রিসেপ্টরগুলো ফিব্রিনোজেনের সাথে বাইন্ড করে, দেন আলটিমেটলি প্লেটিলেটগুলোর মধ্যে একটা ক্রস লিঙ্কিং হয় ফিব্রিন ফাইবারের মাধ্যমে এবং প্লেটিলেট অ্যাগ্রিগেশন হয়। তো এটা ছিল আমাদের হেমোস্ট্যাসিসের মধ্যে যে প্লেটিলেটের যে অ্যাডিশন, অ্যাক্টিভেশন, অ্যাগ্রিগেশনের ধাপগুলো সেগুলো। এবার আমরা দেখি কিছু ক্লটিং ফ্যাক্টর, যেটা কথা আমরা আগেই জানি যে কয়টা ক্লটিং ফ্যাক্টর আছে। মোটামুটি আমাদের 13টা 16টার মতো ক্লটিং ফ্যাক্টর আছে, বাট আমাদের ইম্পর্টেন্ট হলো গিয়ে প্রথম 4টা। এগুলোকে প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর বলা হয়। ফ্যাক্টর 1 ফিব্রিনোজেন, প্রথম বিন, টিস্যু ফ্যাক্টর, ক্যালসিয়াম। টিস্যু ফ্যাক্টরটাকে থ্রোম্বোপ্লাস্টিনও বলা হয়। এটা আমরা একটা নিউমোনিক দিয়ে মনে রাখতে পারি, ফুল পরে পাতা করে। সো ফুল দিয়ে এফ এর পরে ফিব্রিনোজেন, পরে দিয়ে পি থ্রোম্বিন, আর পাতার টিটা দিয়ে আমরা দেখতে পারি থ্রোম্বোপ্লাস্টিন, আর করে দিয়ে ক্যালসিয়াম, কারণ এটা আমাদের মনে রাখার খুব জন্য ইম্পর্টেন্ট। তো এই নিউমোনিকটা আমরা ইউজ করতে পারি। ওকে,
এখানে কিছু ভাইবার রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমাদের ভাইবায় ধরে, যে এই ব্লাড ক্লটিং ফ্যাক্টরের সোর্স কোনগুলো। মেইনলি সোর্স হলো গিয়ে লিভার, 2, 7, 9, 10 এর সোর্স হলো গিয়ে লিভার, প্লেটিলেট 1, 4, 5, এন্ডোথেলিয়ামে 5 এবং 8, ম্যাক্রোফেজের হলো গিয়ে 3, 5, 9, 10। প্রাইমারি ক্লোটিং ফ্যাক্টর যেটা বললাম, প্রথম 4টা হলো গিয়ে প্রাইমারি ক্লোটিং ফ্যাক্টর। আর ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লোটিং ফ্যাক্টর কোনগুলো? ফ্যাক্টর 2, 7, 9 এবং 10, এটা হলো গিয়ে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লোটিং ফ্যাক্টর। আচ্ছা, এখানে একটা বলা হয়েছে যে ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে কেন ব্লিডিং হতে পারে। সো এটা হওয়ার কারণ হলো গিয়ে ভিটামিন কে যখন ডেফিসিয়েন্সি হয় তখন এই ক্লোটিং ফ্যাক্টরগুলোর মধ্যে কোনো গামা কার্বক্সিলেশন হতে পারে না। এই গামা কার্বক্সিলেশন হলো গিয়ে যে ক্লোটিং ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেট করার জন্য দরকার। সো এই যখন এই গামা কার্বক্সিলেশন হয় না, সো প্লেটিলেট এই ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো অ্যাক্টিভেটেড হতে পারে না। সো অ্যাবনর্মাল ব্লাড ক্লোটিং হয় এবং ব্লিডিং টেন্ডেন্সিটা বেড়ে যায়। ওকে, এরপর আমরা আসি আমাদের নেক্সট ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হলো গিয়ে কোয়াগুলেশন। কোয়াগুলেশন এটা ভাইবা, রিটেন সব কিছুতে আসে। সো কোয়াগুলেশন মানে কি? ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ সলিউবল ফিব্রিনোজেন ইজ কন্ট্রাডিক্ট ইন্টু ইনসলিউবল ফিব্রিন অ্যান্ড দ্য হেল্প অফ থ্রোম্বিন অ্যান্ড ফর্ম এ ক্লট। অর্থাৎ ব্লাডের যে ক্লটটা ফর্ম করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয়ে থাকে কোয়াগুলেশন। এই কোয়াগুলেশনে মেইনলি আমাদের হেল্প করা হলো গিয়ে থ্রোম্বিন, এবং এখানে ফিব্রিনোজেন যে ওয়াটার সলিউবল যে ফিব্রিনোজেনটা আছে সেটা ফিব্রিন মনোমার তৈরি করে এবং ক্লট ফর্মেশনে হেল্প করে। দেখি আমরা এই ব্যাপারটা কীভাবে হয়। তো এই ব্লাড কোয়াগুলেশনের স্টেপস আমরা বললাম, মেইন স্টেপ হলো গিয়ে 3টা। প্রথমে হলো গিয়ে প্রথমবিন অ্যাক্টিভেটর ফর্ম করা, যেটা প্রথমবিনকে অ্যাক্টিভ করে থ্রোম্বিনে পরিণত করবে। সো প্রথমবিন অ্যাক্টিভেটর আমাদের 2টা পাথওয়ে হতে হয়, একটা এক্সট্রিনসিক পাথওয়ে, একটা ইন্ট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়ে হলো গিয়ে এই দুইটার নাম, এটা পার্থক্যের কারণটা কি? এক্সট্রিনসিক পাথওয়ে হয় যখন ভেসেল ওয়ালে ট্রমা হয়, এবং ইন্ট্রিনসিক পাথওয়ে হয় যখন ব্লাড ইটসেলফে, ব্লাডের মধ্যে কোনো ট্রমা হয় তখন। এরপর হলো গিয়ে কনভার্সন অফ দ্য প্রথমবিন টু থ্রোম্বিন অ্যান্ড কনভার্সন অফ দ্য ফিব্রিনোজেন টু দ্য ইনসলিউবল ফিব্রিন, আলটিমেটলি ক্লট ফর্ম করে। এইটাই হলো গিয়ে মেইন। সো এইটা আমরা আগেও দেখছি যে প্রথমবিন থেকে থ্রোম্বিন, ফিব্রিনোজেন থেকে ফিব্রিন মনোমার, দেন আলটিমেটলি ফিব্রিন ফাইবার হয়। আচ্ছা, এবার যদি দেখি আমরা পড়ছিলাম না প্রথমবিন অ্যাক্টিভেশনের 2টা মেকানিজম আছে, এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক। এবার এক্সট্রিনসিক মেকানিজমটা কীভাবে হয় সেই জিনিসটা আমরা দেখি। এক্সট্রিনসিক মেকানিজমের মধ্যে প্রথমেই যেটা হয়, রিলিজ অফ দ্য টিস্যু ফ্যাক্টর। আমরা যদি একটু এটা দেখি যে টিস্যুতে যদি ট্রমা হয় তখন টিস্যু থেকে কিছু জিনিস রিলিজ হয় যেটাকে আমরা টিস্যু ফ্যাক্টর বলে থাকি। এই টিস্যু থেকে কিছু সেভারাল টিস্যু ফ্যাক্টর বের হয়। এরা মেনলি কম্পোজ হয় ফসফোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন কমপ্লেক্স থেকে, এবং এটা একটা প্রোটিওলাইটিক এনজাইম, মানে প্রোটিনকে ভাঙে এমন এনজাইম, সেই এনজাইম হিসেবে কাজ করে। সো এই টিস্যু ফ্যাক্টর ফ্যাক্টর 7কে অ্যাক্টিভেটেড করে, এবং ফ্যাক্টর 7কে অ্যাক্টিভেটেড করে একই সাথে এরা এবং ক্যালসিয়ামের হেল্পে এরা ফর্ম করে ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেটেড করে। সো এই টিস্যু ফ্যাক্টর উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম অ্যান্ড ফ্যাক্টর 7, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7, এরা অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 ফর্ম করে। সো অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আবার ক্যালসিয়াম এবং ফ্যাক্টর 5-এর হেল্পে প্রথমবিন অ্যাক্টিভেটরটাকে ফর্ম করা। আমাদের মেইন টার্গেটই এটা যে প্রথমবিন অ্যাক্টিভেটরটা ফর্ম করা। সো অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, ক্যালসিয়াম এবং ফ্যাক্টর 5-এর সাহায্যে প্রথমবিন অ্যাক্টিভেটর ফর্ম করে। সো এরপর প্রথমবিন অ্যাক্টিভেটর কী করে? আগের জিনিস, প্রথমবিনকে থ্রোম্বিনে পরিণত করে ক্যালসিয়ামের সাহায্যে অ্যান্ড ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। এটা হলো গিয়ে আমাদের এক্সট্রিনসিক পাথওয়ে। এবার আসো এক্সট্রিনসিক পাথওয়ে যখন পড়ছি, ইন্ট্রিনসিক পাথওয়ে অবশ্যই পড়বো। ইন্ট্রিনসিক পাথওয়ে আমাদের কীভাবে হয়? এই প্রসেসে এটা আমরা দেখছি যে ব্লাড ট্রমার কারণে হয়। ব্লাডে যখন কোনো ট্রমা হয় তখন ফ্যাক্টর 12টা অ্যাক্টিভেটেড হয়ে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 ফর্ম হয়। সেই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 আবার কিছু আছে HMW কিনিনোজেন, এগুলোর সহায়তায় অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 11 হয়। এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 11 আবার ক্যালসিয়ামের সাহায্যে ফ্যাক্টর 9কে অ্যাক্টিভেট করে। সো এগুলো সব ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর। এই ফ্যাক্টর যখন অ্যাক্টিভেটেড হয় তখন এরা এই ফ্যাক্টর 9-এ উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম অ্যান্ড ফ্যাক্টর 8 আবার এরা ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেট করা। আমাদের মেইন লক্ষ্য হলো গিয়ে ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেট করা। ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেট করতে পারবো মানে এরা প্রথমবিন অ্যাক্টিভেটরকে ফর্ম করতে পারবে। সো এই ফ্যাক্টর 9 11 অ্যাক্টিভেটেড হয়, ও 9কে অ্যাক্টিভেট করে। 9 উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম অ্যান্ড ফ্যাক্টর 8 ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেটেড করে। দেন আলটিমেটলি আবার সেম আমাদের এক্সট্রিনসিক পাথওয়ের মতোই ফ্যাক্টর 10 প্রথমবিন অ্যাক্টিভেটর ফর্ম করে। এই যে আমরা দেখতে পারি ফ্যাক্টর 10 উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম অ্যান্ড ফ্যাক্টর 5 প্রথমবিন অ্যাক্টিভেটর ফর্ম করলো।
দেন এরা থ্রোম্বিনকে অ্যাক্টিভ করবে, দেন আবার ক্লট ফর্মেশনে যেভাবে হয় পাথওয়েটা আবার ওইভাবে যাবে। সো এটা আমাদের দুইটা পাথওয়ে যেটা আমাদের এক্সামে আসে, এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক, দুইটা পাথওয়ে আমাদের অনেক ইম্পর্টেন্ট। ওকে, এই যে এখানে কোশ্চেন আসছিল, খুব রিসেন্ট কোশ্চেন আসছে, রিসেন্ট না তাও রিসেন্টই বলা যায়, এই স্টেজ অফ প্রথম ইনঅ্যাক্টিভেটরস অফ কোয়াগুলেশন। কিছু ভাইবার কিছু কোশ্চেন বলে যে কোন কোন ক্লটিং ফ্যাক্টর এক্সটেন্সিক পাথওয়েতে থাকে, এটা আমাদের ইম্পর্টেন্ট। 1, 2, 5, 7, 10 এর এক্সটেন্সিক পাথওয়ের মধ্যে এইসব ফ্যাক্টরগুলো থাকে। ইন্ট্রিনসিকে কিছু বেশি থাকে, 1, 2, 5, 8, 9, 10, 11, 12 এর ইন্ট্রিনসিক পাথওয়েতে। আচ্ছা, আর যদি কোনো একটা ব্লাড কোয়াগুলেশন যদি কোনো টেস্ট টিউবের মধ্যে হয়, তখন কোন পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়? ইন্ট্রিনসিক পাথওয়েটা। ওকে, এরপর যদি আমরা দেখি এখানে একটা স্টুয়ার্ট ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর কীভাবে অ্যাক্টিভেটেড হয় বলছে। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা আমরা জাস্ট বোঝার জন্য যে টিস্যুতে ট্রমা হলো, ফ্যাক্টর 10 স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর হলে কি ফ্যাক্টর 10 কীভাবে অ্যাক্টিভেটেড হয় সেটা আমরা বাকি দুইটা এসে দেখে ফেলছি। সো ওইভাবে। তো এখানে ভাইবা একটা কোশ্চেন বলে যে এক্সট্রিনসিক পাথওয়ে এবং ইন্ট্রিনসিক পাথওয়ে দুইটার মধ্যে পার্থক্যটা কি। এক্সট্রিনসিক পাথওয়ে এটা ট্রমা টু দ্য টিস্যুর কারণে হয়, ইন্ট্রিনসিক ট্রমা টু দ্য ব্লাডের কারণে হয়। এক্সট্রিনসিক পাথওয়েটা অ্যাক্টিভেশন হওয়ার জন্য অ্যাক্টিভেটেড হয় টিস্যু ফ্যাক্টরের মাধ্যমে, ইন্ট্রিনসিকটা অ্যাক্টিভেটেড হয় ফ্যাক্টর 12 এর মাধ্যমে। ক্লটিং ফ্যাক্টর এই এক্সটেন্সিক পাথওয়েতে থাকে 1, 2, 5, 8, 10, ইন্ট্রিনসিকে 1, 2, 5, 8, 9, 10, 11, 12। এক্সটেন্সিক একটা র্যাপিড প্রসেস, কিন্তু ইন্ট্রিনসিকটা একটা স্লো প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। এবার যদি আমাদের এক্সটেন্সিক পাথওয়েটা ইনিশিয়েট হয় ফ্যাক্টর 8 এবং ইন্ট্রিনসিকটা ইনিশিয়েট হয় ফ্যাক্টর 12 এর মাধ্যমে। ওকে, আর এখানে এইটা ইম্পর্টেন্ট সবচেয়ে, যে এক্সটেন্সিক পাথওয়েতে মাধ্যমে আমরা প্রথম মিন টাইম দেখি, আর ইন্ট্রিনসিকের জন্য অ্যাক্টিভেটেড পার্শিয়াল প্রথম মিন টাইম। এটা যখন আমরা নেক্সটে দেখবো ওইখানে আরও ভালো করে দেখতে পারবো। ওকে, রোল অফ ক্যালসিয়াম এন্ড কোয়াগুলেশন আমরা সবসময় দেখছি প্রত্যেকটা স্টেপে ক্যালসিয়ামের হেল্পের মাধ্যমে ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেট করতে হয়। সো আয়োনাস ক্যালসিয়াম একটা প্রাইমারি ক্লোটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এরা প্রথম মিন অ্যাক্টিভেটর ফর্মে হেল্প করে, এরা প্রথম মিনকে থ্রোম্বিন বানাতে হেল্প করে, ফিব্রিনোজেনকে ফিব্রিন বানাতে হেল্প করে। সো সবই করে, সব কিছুতেই আমাদের ক্যালসিয়াম দরকার হয়। আচ্ছা, ফেট অফ দ্য ক্লট, একটা ক্লট তো হয়ে গেল, ও তো সবসময় এখানে থাকবে না। সো ক্লটের কিছু ফেট থাকবে। তো ফ্লেট অফ দ্য ক্লট কী হতে পারে? এরা হয় ডিজলভ এবং ফিব্রিনোলাইসিস হয়ে যাবে, লাইক পুরো ভেঙে যাবে। এছাড়া এরা ইনভার্টেড হতে পারে ফাইব্রোব্লাস্ট, অ্যান্ড এরা ক্লট ইটসেলফ কানেকটিভ টিস্যুতে পরিণত হতে পারে। ওকে, এবার আসো ক্লট রিট্রাকশন। ক্লট রিট্রাকশন জিনিসটা কি? ক্লট ফর্ম হওয়ার খানিকটা পরে বা কিছুক্ষণ পরে এই ক্লটটা স্কুইজ হয়ে যায়, স্কুইজ করে ওদের ভিতরে যে ফ্লুইড আছে ম্যাক্সিমাম ফ্লুইডটা বার করে দেয়। যখন ফ্লুইডটা বের হয়ে যাবে, ক্লটটা ভলিউম কমে যাবে, তার ডিক্রিজ ইন ভলিউম, আর এটা মোর সলিড এবং ইলাস্টিক হয়ে যায়। তো এর প্রক্রিয়াটা কীভাবে হয়? যখন এই ব্লাড ক্লটের মধ্যে যে প্লেটিলেট থাকে, এগুলো যখন ফিব্রিন ফাইবারের মধ্যে ট্র্যাপ হয়ে যায়, অর্থাৎ আটকে যায়, ফিব্রিন যে ক্লটটা ফর্ম করলো তার মধ্যে প্লেটিলেটগুলো আটকে যায়। সো এই প্লেটিলেট কিছু সাবস্টেন্স রিলিজ করে, ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর রিলিজ করে, যেগুলো ফিব্রিন ফাইবারের মধ্যে ক্রস লিঙ্ক করতে সহায়তা করে, অর্থাৎ এই ফিব্রিনের মধ্যে বন্ডিংটা বাড়াতে আরও হেল্প করে। আচ্ছা, দেন এই ক্লটের যে কন্ট্রাকশনের ব্যাপারটা দেখতাম, এই ক্লটের কন্ট্রাকশনের জন্য মেইনলি কন্ট্রাক্টাইল প্রোটিনকে অ্যাক্টিভেটেড করে হলো গিয়ে প্লেটিলেট, যার ফলে ক্লটটা ক্লট রিট্রাকশন হওয়াটা আরও বেশি দ্রুত হয়। এটা যেমন কিছু প্রোটিন রিলিজ করে, প্লেটিলেট, থ্রোম্বোস্থামিন, অ্যাক্টিন, মায়োসিন, এরা ক্লট কন্ট্রাকশন করতে হেল্প করে। আচ্ছা, কন্ট্রাকশন আরও অ্যাক্সিলারেটেড হয় কখন? যখন থ্রোম্বিন, ক্যালসিয়াম এরা অ্যাড হয় এবং এই ফিব্রিন মেশওয়ার্কটাকে আরও স্মল করে ফেলে, অর্থাৎ চারদিক থেকে কম্প্রেস করা শুরু করে। দেন এই সব প্রক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি ক্লট রিট্রাকশন হয়ে যায়, অনেকগুলো ব্লাড ভেসেল পুল করা হয় একসাথে। ওকে, ক্লট রিট্রাকশনের ইম্পর্টেন্স কি? এর মাধ্যমে হলো গিয়ে মানে হেমোস্টেসিসের হেল্প করে, যেহেতু ক্লট যত রিট্রাকশন হবে ব্লাড বের হওয়ার প্রবণতাটা তত কমবে, তার এরা মোর সলিড অ্যান্ড ইলাস্টিক্স হয়, তাহলে ভেসেলগুলোকে রিপেয়ার করতে এরা বেশি হেল্প করে। ভাইভাতে একটা কোশ্চেন আসে যে ক্লট রিট্রাকশন কখন হয়? ক্লট ফর্মেশন হওয়ার 20 থেকে 60 মিনিট, 20 থেকে 1 ঘন্টার মধ্যে এই ফর্মেশনটা হয়ে থাকে। আচ্ছা, ফিব্রিনোলাইসিন যে ক্লটটা ফর্ম হয়, এখন সেই ক্লটটা
ভাঙার প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে ফিব্রিনোলাইসিস। রিজলিউশন অফ দ্য ব্লাড ক্লট বাই অ্যাকশন অফ দ্য প্লাজমিন ইজ কল্ড ফিব্রিনোলাইসিস। অর্থাৎ এই ক্লটটাকে ভাঙার প্রক্রিয়া, এটাই আমাদের হেল্প করে হলো গিয়ে প্লাজমিন নামে একটা সাবস্টেন্স। ওকে, এটা কীভাবে হয় মেকানিজমটা দেখি। যখন ক্লট ফর্ম হয়, এ লার্জ অ্যামাউন্ট অফ প্লাজমিনোজেন ট্র্যাপড ইন দ্য ক্লট, এই ক্লটের মধ্যে হিউজ অ্যামাউন্টের প্লাজমিনোজেন আসে। সেই প্লাজমিনোজেন কী করে, হিউজ অ্যামাউন্টের প্লাজমিনোজেন এটার মধ্যে আটকা পড়ে যায় ক্লটের মধ্যে। তখন যে টিস্যুটা ইনজুর হয়েছে সে কিছু টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর রিলিজ করে। সো এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরটা প্লাজমিনোজেনকে অ্যাক্টিভ করে, মানে প্লাজমিনোজেনকে কনভার্ট করে ওর অ্যাক্টিভ ফ্রম প্লাজমিনে। এই প্লাজমিন আলটিমেটলি মেইন কাজ যেটা করে, ফিব্রিনোজেনকে ভাঙে, এবং ফিব্রিনকে ভাঙে কিছু ফিব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট ফর্মের মাধ্যমে। ফিব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্টের মাধ্যমে তোমার ফিব্রিনোজেন এবং ফিব্রিনকে ভেঙে এই ফিব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট বা এফডিপি ফর্ম করে, যার ফলে ক্লটটা ডিজলভ হয়ে যায়, অর্থাৎ ভেঙে যায়। ফিব্রিনোলাইসিস কেন হইতে হয়? এক্সেসিভ ক্লটিং যাতে না হতে পারে। ক্লটিংটা সবসময় থাকলে তো সমস্যা, বা বেশি বেশি ক্লট হলে তো সমস্যা, সেটা যাতে না হতে পারে, এর জন্য ফিব্রিনোলাইসিস ইম্পর্টেন্ট। ভাস্কুলার প্যাটেন্সি মেনটেন করাটা ইম্পর্টেন্ট, এবং টিস্যু রিপেয়ার এবং রিমডেলিং করার জন্য এরা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার একটা কোশ্চেন আসে যে ব্লাড কেন ইন্ট্রাভাস্কুলারলি ক্লট, নর্মালি কেন ক্লট হয় না, কেন ইনজুরি হইতেই হয়? এর কারণ হলো গিয়ে কিছু এন্ডোথেলিয়াল সারফেস ফ্যাক্টর আছে। যেমন আমাদের সারফেসের ভিতরটা স্মুথ থাকে, এই স্মুথ থাকার কারণে এই প্লেটলেটগুলো অ্যাক্টিভেটেড হতে পারে না, ইন্ট্রিনসিক পাথওয়ের মাধ্যমে অ্যাক্টিভেটেড হতে পারে না, সো ব্লাড ক্লট হয় না। কিছু গ্লাইকোক্যালিক্স লেয়ার থাকে যেটা প্লেটলেট এবং ক্লটিং ফ্যাক্টরগুলোকে দূরে সরায় দেয়, একসাথে অ্যাডেয়ার হতে দেয় না, যার এর কারণে ব্লাড ক্লট হয় না। থ্রোম্বোমোডুলিন নামে এক ধরনের সাবস্টেন্স থাকার কারণেও এটা হয় না। আরেকটা স্পিড অফ ব্লাড ফ্লো, অনেক স্পিডে ব্লাড আমাদের ভেসেলসের মধ্যে থেকে ফ্লো হয়, যার কারণে ক্লটিংটা হয় না। কিছু ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট আমাদের থাকে, হেপারিন, প্রোটিন সি, প্রোটিন এস এগুলা, কিংবা ফিব্রিন, এছাড়া প্লাজমিন যেগুলো থাকে, যেটা ক্লট আমাদের ফিব্রিনোলাইসিস করতে হেল্প করে, এদের প্রেজেন্সের কারণেই আমাদের ইন্ট্রাভাস্কুলার ব্লাড ক্লট হতে পারে না। আচ্ছা, এরপর আছে অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট আমাদের শুধু নামগুলোই জানবে, নাম থেকে আমরা বুঝতে পারতেছি যেসব পদার্থ ব্লাড ক্লট করতে বাধা দেয় তাদের বলা হয়ে থাকে অ্যান্টিকোয়াগুলেন্ট। এই অ্যান্টিকোয়াগুলেন্ট কিছু ন্যাচারাল আছে যেগুলো আমাদের বডিতে সবসময় থাকে, কিছু আছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট কি? হেপারিন, অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস, ফিব্রিন, থ্রোম্বোমোডুলিন এগুলো। আর আর্টিফিশিয়াল কি? কিছু হচ্ছে পল হেলার্স মিক্সচার, পটাশিয়াম অক্সালেট, 8% সোডিয়াম সাইট্রেট, ইডিটিএ, ওয়ারফেরিন, হেপারিন। তো একটা কোয়েশ্চেন আসতে পারে ভাই যে পল হেলার মিক্সচার কীভাবে তৈরি হয়? 1.2 গ্রাম অ্যামোনিয়াম অক্সালেট, 0.8 গ্রাম পটাশিয়াম অক্সালেট অ্যান্ড 100 মিলিলিটার ডিস্টিল ওয়াটার যদি একসাথে ফর্ম করা হয়, তাহলে আমাদের পল হেলার মিক্সচার একটা অ্যান্টিকোয়াগুলেন্ট তৈরি হয়। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন আছে যেটা জাস্ট নাম ধরে জানলেই হবে, যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যান্টিকোয়াগুলেন্ট কী কী আছে? ওয়ারফেরিন, ডাইকোমারল। আচ্ছা, এরা কিভাবে কাজ করে? সেই সেমভাবে কাজ করে। এরা গামা কার্বক্সিলেশন অফ দ্য গ্লুটামিক অ্যান্ড রেসিডিউসের, মানে গামা কার্বক্সিলেশন প্রক্রিয়াটাকে ইনহিবিট করে দেয়, যার ফলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট প্রোটিন ফ্যাক্টরগুলো ম্যাচিওর হতে পারে না, যেমন 2, 7, 9, 10, সো ব্লাড কোয়াগুলেট হয় না। আচ্ছা, এই যে মেকানিজম অফ অ্যান্টিকোয়াগুলেন্ট, মেইনলি ওয়ারফেরিনের কথা আমরা বলি, সেম। এই ওয়ারফেরিন আসে, এর মধ্যে এরা ভিটামিন কে ইপোক্সাইড রিডাক্টেজ নামে একটা এনজাইম আছে, সেটাকে ইনহিবিট করে দেয়। এটাকে ইনহিবিট করার কারণে এই সেম ফ্যাক্টরসের মধ্যে যে গামা কার্বক্সিলেশন হওয়ার কথা সেটা হয় না, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লোটিং ফ্যাক্টর প্রোডাকশন হয় না, আলটিমেটলি অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট দেখা যায়। মেইন কাজ হলো গিয়ে গামা কার্বক্সিলেশন হতে হবে, এইটাকে যদি আটকে দেওয়া যায় দেন কোনো ক্লোটিং ফ্যাক্টরস ফর্ম হবে না। আচ্ছা, এরপর যদি দেখি আমরা হেপারিন কি। হেপারিন হলো কি ন্যাচারালি প্রোডিউস একটা অ্যান্টিকোয়াগুলেন্ট আমাদের বডিতে, এটা মাসেল এবং বেসোফিল থেকে আসে, লিভার এবং লাংসে প্রডিউস হয়। এটার মেকানিজমটা অনেক একটু আলাদা। এই হেপারিন অ্যান্টিথ্রম্বিন 3 নামে একটা জিনিস, একটা সাবস্টেন্সকে অ্যাক্টিভেট করে। অ্যান্টিথ্রম্বিন, আমরা নাম শুনে বোঝা যাচ্ছে যে থ্রম্বিনকে এরা ঠিকঠাক কাজ করতে দেয় না, এরা থ্রম্বিনের কাজটা সাপ্রেস করে দেয়, যার ফলে ক্লোটিং ফ্যাক্টর 9, 10, 11, 12 এগুলো ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়, যার ফলে ক্লোটিং ফ্যাক্টর যেহেতু কাজ করতে পারতেছে না, সো ব্লাড শুধু ক্লট করবে না। সো এটা হলো গিয়ে হেপারিনের কাজ। ওকে, কিছু অ্যান্টিক্লোটিনের অ্যাডভান্টেজ আছে, এগুলো জাস্ট রিডিং পড়ার জন্য, এটা খুব একটা আসে না, এটা রিডিং পড়লেই করা যাবে। অ্যাসিডি সলিউশন। অ্যাসিডি সলিউশন কোনটা? ব্লাড প্রিজার্ভের জন্য যে মেইন একটা সলিউশন ইউজ করা হয় এটাকে অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ বলা হয় বা অ্যাসিডি সলিউশন বলা হয়।
এরা 100 মিলিলিটার 2% ডাইসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেট দিয়ে ফর্ম হয় এবং 20 মিলিলিটার 15% গ্লুকোজ সলিউশন থাকে এর মধ্যে। ওকে, এরপর যে থেকে এটার ইউজ, এরা ব্লাড ব্যাগে ইউজ করা হয়, স্টোরেজ অফ দ্য ব্লাড। এটাই ইম্পর্টেন্ট, ভাই জিজ্ঞেস করে যে ব্লাড ব্যাগের মধ্যে ইউজ করা হয় এমন একটা অ্যান্টিকোয়াগুলেন্টের নাম বলো। আচ্ছা, ইম্পর্টেন্স হেমাটোলজিক্যাল স্টেট, এটা জাস্ট জানার জন্য আমাদের বসে, আর জাস্ট রিডিং দিলেই হবে, তেমন ইম্পর্টেন্ট না। এবার আসলে আমরা ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডার কী জিনিস? এই প্লেটিলেটের ডিফেক্টের কারণে আমাদের যেসব ডিসঅর্ডার হয়, অ্যাবনর্মাল টেন্ডেন্সি অফ দ্য ব্লিড, অর্থাৎ নর্মালে আমাদের ব্লাড যেমন থাকার কথা সেমন থাকে না, ব্লিডিংয়ের ব্যাপারটা বেড়ে যায়। ব্লিডিং ডিসঅর্ডার আমাদের 3 রকম হয়। একটা হলো গিয়ে ডিউ টু দ্য ভাস্কুলার ডিফেক্ট, অর্থাৎ ব্লাড ভেসেলের প্রবলেমের কারণে যেটা হয় সেটাকে বলা হয় ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু দ্য ভাস্কুলার ডিফেক্ট। এর মধ্যে আছে কিছু কনজেনিটাল, কিছু অ্যাকোয়ার্ড। কনজেনিটালের মধ্যে আছে হেরিডিটারি হেমোরেজিক টেলেনজ্যাকটেশিয়া, এলার ডানলস সিনড্রোম, 2টা। এবং অ্যাকোয়ার্ড কিছু কজ আছে। অ্যাকোয়ার্ড কজ হলো পারপুরা সিমপ্লেক্স, সিনাল পারপুরা, ইনফেকশন, ড্রাগস, পলিআর্থ্রাইটিস, এগুলো প্রথম এই 3-4টাই ইম্পর্টেন্ট, পারপুরা সিমপ্লেক্স, সিনাল পারপুরা, ইনফেকশন, ড্রাগ, এগুলো। আর ব্লিডিং ডিসঅর্ডার কিছু আছে প্লেটিলেট ডিফেক্টের কারণে হয়। প্লেটিলেট ডিফেক্টের কারণে কী হয়, অর্থাৎ প্লেটিলেটটা ঠিকঠাক কাজ করছে না, থ্রোম্বোসাইটোপেনিয়া। যখন প্লেটিলেটের ফাংশন ঠিক আছে কিন্তু প্লেটিলেটের সংখ্যা কমে গেছে, কাউন্টটা রিডিউস করছে, তখন এটাকে আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া বলি। থ্রোম্বাসথেমিয়া, যেখানে প্লেটিলেটের নাম্বার ঠিক আছে বাট প্লেটিলেটগুলো ঠিকঠাক ফাংশন করতেছে না। এবার আছে আরেকটা আসলে গিয়ে থ্রোম্বোসাইথেমিয়া, এখানে হাই নাম্বার অফ দ্য প্লেটিলেট থাকে ব্লাডে। ওকে, এই যে ব্লিডিং। আর এরপর আছে ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু দ্য কোয়াগুলেশন ডিফেক্ট, অর্থাৎ কোয়াগুলেশন ঠিকঠাক হচ্ছে না, এর জন্য যেসব ডিসঅর্ডার হয়। এর মধ্যে কিছু কনজেনিটাল আছে, কিছু অ্যাকোয়ার্ড আছে। কনজেনিটাল ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে কী কী আছে? কোয়াগুলেশন ডিফেক্টের কারণে হেমোফিলিয়া, 2 টাইপের আছে, হেমোফিলিয়া এ এবং বি। এরপর ভন উইলিব্রিয়ান ডিজিজ অ্যান্ড কনজেনিটাল ডেফিসিয়েন্সি অফ ক্লোটিং ফ্যাক্টর, কারো যদি ক্লোটিং ফ্যাক্টর কম থাকে। এরপর অ্যাকোয়ার্ড কিছু ফ্যাক্টর আছে, ভিটামিন কে ডেফিসিয়েন্সি, লিভার ডিজিজ, ডিআইসি, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন করা হলে এইসব কারণেও কিছু কোয়াগুলেশন ডিফেক্ট হতে পারে। সো এগুলো হলো কি আমাদের ব্লিডিং ডিসঅর্ডার 3টা যেসব কারণে হয় সেটা। আচ্ছা, এরপর হলো গিয়ে ব্লাড কোয়াগুলেশন টেস্ট। ব্লাড কোয়াগুলেশনটা ঠিকঠাক আছে কি না এর জন্য আমরা কিছু টেস্ট করে থাকি। সো কী কী টেস্ট করে থাকি? প্রথমেই দেখা হয় ব্লিডিং টাইম। ব্লিডিং হওয়া শুরু করলে সেটা থামতে কতটুকু সময় লাগে সেটা হলো গিয়ে ব্লিডিং টাইম দ্যাট ইজ রিকোয়ার্ড ফর স্টপেজ অফ ব্লিডিং। এটা ইউজুয়ালি 2 থেকে 6 মিনিট হয়, কোনো কোনো কারণে এটা প্রলংড হয়ে যায়। সো এখন আমরা অনেকগুলো আমাদের টেস্ট দেখব, সবগুলোর ক্ষেত্রে আগেই বলে নিই, একটা জিনিস কমন থাকবে মনে রাখার জন্য, ডিআইসি, এই ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। দেখা যাবে আমরা যতগুলো জিনিস পড়বো সবগুলোর মধ্যে কমন। সো একটা ভাইবার জন্য অল টাইম রেডি, ডিআইসি যে কোনো কিছুতে বলা যাবে, বাকিগুলো মনে রাখতে হবে। যেমন ব্লিডিং টাইম বাড়ে কেন? থ্রোম্বোসাইটোপেনিয়া, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, ভন উইলিব্রিয়ান ডিজিজ, এলার ডানলস সিনড্রোম, এগুলোর কারণে। এরপর আছে ক্লটিং টাইম, অর্থাৎ কি ব্লাডটা কোয়াগুলেশন করার জন্য, অর্থাৎ ক্লট করার জন্য যে টাইমটা দরকার সেটা হলো গিয়ে ক্লটিং টাইম। এটা নর্মালি 6 থেকে 12 মিনিট। এটার কি কারণ? হেমোফিলিয়া এ, হেমোফিলিয়া বি, ভন উইলিব্রিয়ান ডিজিজ এবং ডিআইসি সব কিছুর ক্ষেত্রে যেহেতু কমন এখানেও থাকবে। এরপর আসে প্রথম মিন টাইম। প্রথম মিন টাইম কি? এই যে আমরা বলি ইট ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর ক্লটিং টু টেক্স প্লেস ইন দ্য এক্সট্রিনসিক পাথওয়ে, অর্থাৎ ক্লটিংয়ের এক্সট্রিনসিক পাথওয়েতে যে টাইমটা লাগে সেটা আমাদের প্রথম মিন টাইম। এটা নর্মালি 9 থেকে 12 সেকেন্ড হয়। এটার কী কী কজ থাকে? যদি কিছু ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 1, 2, 5, 8, 10 এর কারণে হতে পারে, লিভার ডিজিজ, ডিআইসি, ভিটামিন কে ডেফিসিয়েন্সি, ওয়ারফেরিন থেরাপি, এগুলোর কারণে হয়ে থাকে। এরপর আরেকটা আছে আমাদের এপিটিটি, অর্থাৎ অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিক টাইম। এইটা কেন হয়? যদি আমাদের ইন্ট্রিনসিক পাথওয়ে ব্লাড ক্লটিং টাইমটা, যেটা ইন্ট্রিনসিক পাথওয়েতে ব্লাড ক্লটিংয়ের যে টাইমটা সেটা এপিটিটি, এটা নর্মালি 32 থেকে 40 সেকেন্ড। আরেকটা ছিল এক্সট্রিনসিক পাথওয়ে, এটা ইন্ট্রিনসিক পাথওয়ে। আচ্ছা, 40 সেকেন্ডের মধ্যে এটার কী কী কারণ কী? ফ্যাক্টর 1, 2, 5, 8, 9, 10, 11, 12 এগুলো যদি না থাকে এই ডেফিসিয়েন্সির কারণে অ্যাক্টিভেশন এপিটিটি হতে পারে, বাড়তে পারে। তারপর হেমোফিলিয়া এ, হেমোফিলিয়া বি, ভন উইলিব্রিয়ান ডিজিজ, ডিআইসি, হেপারিন থেরাপি, এগুলোর কারণে হতে পারে। এই কজগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভাইবা ধরে এসবিআর ক্ষেত্রে আসে, ঠিক আছে। এরপর থ্রোম্বিন টাইম। থ্রোম্বিন টাইম মোটামুটি 10 থেকে 14 সেকেন্ড হয়। এটার কজও ডিআইসি, হেপারিন থেরাপি এবং ফিব্রিনোজেন আছে, এটাও ডিআইসি এবং লিভার ডিজিজের কারণে হয়ে থাকে। এই দুটো ইম্পর্টেন্ট না, প্রথম 4টা বেশি ইম্পর্টেন্ট, এটা আসে। আচ্ছা, এবার একটা ভাইবার কোশ্চেন আছে, বলছিলাম যে এক্সট্রিনসিক পাথওয়ে ঠিক আছে কিনা দেখার জন্য প্রথম মিন টাইম দেখতে হবে।
ইন্ট্রিনসিক পাথওয়ে ঠিক আছে কিনা দেখার জন্য অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোভার্সিন টাইম দেখতে হবে এবং প্লেটলেট ফাংশন ঠিক আছে কিনা এটার স্ক্রিনিং টেস্ট হলো গিয়ে ব্লিডিং টাইম। এই তিনটা ইম্পর্টেন্ট, এটা ভাই ধরবে প্লাস অবজেক্টিভও আসার চান্স আছে। ওকে, একটা হলো প্লেটলেট কাউন্ট দেখি আমরা বা কমেছে কিনা বা বেড়েছে কিনা। আসলে হিমোফিলিয়া লাস্টের দিকে চলে আসছি। হিমোফিলিয়া হলো গিয়ে আমরা একটা ডিজিজ পড়ছিলাম যে হিমোফিলিয়া কেন হয়। এটা একটা এক্স লিঙ্ক রিসেসিভ কোয়াগুলেশন ডিসঅর্ডার, অর্থাৎ ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার, যেটা এক্স লিঙ্কড। এটা যখন ব্লিডিং টাইমটা নর্মাল থাকে বাট ক্লটিং টাইমটা প্রলং হয়ে যায়, তখন এই ডিজিজটাকে বলা হয়ে থাকে হেমোফিলিয়া। হেমোফিলিয়া দুইটা টাইপের হয়, একটা হলো গিয়ে হেমোফিলিয়া এ এবং হেমোফিলিয়া বি। হেমোফিলিয়া এ হয় দুটো ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 8 এবং বি হয় দুটো ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 9। সো একটা ফ্যাক্টর 8-এর জন্য ডেফিসিয়েন্সি হলো এটা আমরা ক্লাসিক্যাল হেমোফিলিয়া বলি, হেমোফিলিয়া এ কে, আর ভিটামিন 2-কে বলা হয় বি, যেটা সেটাকে ক্রিসমাস ডিজিজ বলা হয়। এটা কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে। কী কী ক্লিনিক্যাল ফিচার্স আছে? সিভিয়ার হেমোরেজ আফটার ট্রমা মাইনার সার্জিক্যাল প্রসিডিওর, ছোটো ছোটো সার্জিক্যাল প্রসিডিওরই এদের অনেক ট্রমা হয়। দেন স্পন্টেনিয়াস ব্লিডিং ইনটু দ্য স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু, এদের ব্লিডিং একবার শুরু হলে যেহেতু থামে না, ক্লট হয় না, তাই ব্লিডিং এদের হতেই থাকে। হেমাথ্রোসিস, অর্থাৎ জয়েন্টের মধ্যে ব্লিডিং হয়। মুখে এবং নাকে থেকেও ব্লিডিং হয়, মাউথ অ্যান্ড নোজ ব্লিডিং। মাসল ব্লিডিং হয়, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়, ব্লিডিং ফ্রম মিউকাস মেমব্রেন। এদের ক্লাসিক্যাল ফিচার্সই থাকে হলো গিয়ে ব্লিডিং, অনেক ব্লিডিং। আচ্ছা, এরপর হলো গিয়ে এই হিমোফিলিয়ার জন্য আমরা কিছু ল্যাবরেটরি ডায়াগনোসিস করি। কী ডায়াগনোসিস করি? স্ক্রিনিং টেস্ট করি, যেমন ব্লিডিং টাইম নর্মাল, ক্লটিং টাইম, ব্লিডিং টাইম নর্মাল থাকে, ক্লটিং টাইম আর এপিটিটি এই দুইটা প্রলং হয়, বাকি সবই এদের নর্মাল থাকে। আর যেহেতু এটা কোনো ফ্যাক্টরের প্রবলেমের কারণে হয়, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9, আমরা কনফার্মেটরি টেস্টের জন্য ফ্যাক্টর 8 ঠিক আছে কিনা দেখব, 9 ঠিক আছে কিনা দেখব। 8 হয় হলো গিয়া, যদি 8 ডিক্রিজ হয় তখন হিমোফিলিয়া এ, যদি 9 ডিক্রিজ হয় হিমোফিলিয়া বি। ওকে, ট্রিটমেন্ট কি? যদি হিমোফিলিয়া ফ্যাক্টর 9 কম থাকে হিমোফিলিয়ার ক্ষেত্রে, হিমোফিলিয়া ফ্যাক্টর 8 আমরা যদি কম থাকে এর ক্ষেত্রে 8 দিব বাইরে থেকে, যদি 9 কম থাকে বাইরে থেকে 9 দেব। এরপর হলো কি আমাদের পারপুরা। পারপুরা কী জিনিস? এটা একটা কন্ডিশন যেটা হলো গিয়ে স্পন্টেনিয়াস ব্লিডিং হয় আন্ডার দ্য মিউকাস মেমব্রেন, স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেনের মধ্যে সবসময় ব্লিডিং হতেই থাকে, এমন একটা কন্ডিশন। আচ্ছা, এই ব্লিডিংটা মেইনলি কোথায় ব্লিডিং হয়? স্কিন, মিউকাস মেমব্রেন, ইন্টারনাল অর্গান, সেসব জায়গায় ব্লিডিং হতেই থাকে। আর কজ কি? এই যে আইটিপি, ইউরোপেনিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, বোন ম্যারো সাপ্রেশন, ইনফেকশন, ড্রাগ, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, এগুলো। আমরা যদি ল্যাবরেটরিতে এটা টেস্ট করতে যাই, ল্যাবরেটরি টেস্ট গেলে এটা কী পাবো? ব্লিডিং টাইম বেশি পাবো, বাকি সবই নর্মাল থাকবে, মেইনলি প্লেটলেট কাউন্টটা কমবে। আচ্ছা, আর আমাদের লাস্টে যে হিমোফিলিয়া আর পারপুরার মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা আমরা আগে যা পড়ছি তার মধ্যেই আছে, একবার রিডিং দিলেই পারা যাবে, খুব বেশি কঠিন কিছু না। এরপর কিছু প্রবলেম বেস কোয়েশ্চেন আছে, যেমন দেখা যায় একটা বাচ্চা হসপিটালে আসলো, এক্সেসিভ ব্লিডিং সার্কামসিশনের পর, মাইনর সার্জারির পর এক্সেসিভ ব্লিডিং হচ্ছে এবং সোয়েলিং ইন দ্য জয়েন্ট আছে, মানে জয়েন্টেও ব্লিডিং হচ্ছে, তার ক্লটিং টাইম অনেক বেশি। সো কি আমরা আগের ক্যারেক্টারস থেকে জানতে পারছি তার অবশ্যই হিমোফিলিয়া হয়েছে। আর এই যে আরেকটা কেস আছে, বাচ্চার হলো গিয়ে পারপুরিক স্পট ইনটু দ্য স্কিন, অর্থাৎ স্কিনের মধ্যে নিচে ব্লিডিং হচ্ছে। সো তার ডায়াগনোসিস কি? ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। ওকে, আরেকটা যেটা আছে সেটা হলো গিয়ে 12 ইয়ার ওল্ড গার্ল, মাল্টিপল নো ব্যালেন্সিং রেডিশ পার্পল স্পট আছে স্কিনের নিচে, লাল আর পার্পল কালার স্পট, এবং প্রলং ব্লিডিংয়ের একটা হিস্ট্রি আছে। তো আমরা কি বলতে পারি, যেহেতু পার্পল স্পট হচ্ছে এবং স্কিনের নিচে ব্লিডিং, সো এটা হলো গিয়ে পারপুরা। সো এটার কী ফাইন্ডিংস, টাইপস কী আছে সব আমরা আগে পড়েছি। তো এইটাই ছিল আজকে আমাদের ক্লাসের থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।